ইন্টারপোলের রেড নোটিশ জারি করানো এক বিষয় আর পলাতককে দেশে ফেরানো আরেক বিষয়। ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় এখন ৫৯ বাংলাদেশির নাম রয়েছে। তাঁদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডিত ও নানা মামলার পলাতক আসামিরা রয়েছেন, কিন্তু তাঁদের অধিকাংশকে দেশে ফেরানো যায়নি। দুর্নীতির মামলায় বেনজির আহমেদের নামে ইন্টারপোলের রেড নোটিশ থাকায় সাবেক আইজিবিকে ১২ জুন গ্রেপ্তার করে দুবাইয়ের পুলিশ। তবে তাকে গ্রেপ্তার করলেও খুব সহজে দেশে ফিরিয়ে আনা যাবে তেমনও নয়। মূলত পুলিশের রেড নোটিশে কোনো ব্যক্তি শনাক্ত বা গ্রেপ্তার হতেই পারেন, কিন্তু তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করে যেই দেশে তিনি আটক রয়েছেন সে দেশের আইন, আদালত, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার উপর। ইন্টারপোলের রেড নোটিশ আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। রেড নোটিশ হল ইন্টারপোলের সদস্যগুলোর কাছে একটি অনুরোধ যাতে কোনো পলাতক ব্যক্তিকে শনাক্ত, অবস্থান নির্ধারণ এবং প্রয়োজনে সাময়িকভাবে আটক করা যায়। এর ভিত্তি হয় সংশ্লিষ্ট দেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বা বিচারিক আদেশ। অর্থাৎ বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তাঁর গ্রেপ্তার দুইটি বড় ধাপ পার হয়েছে, কিন্তু তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে আমিরাতের আদালত। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেনজিরকে ফেরাতে বাংলাদেশকে সাধারণত কয়েক ধরনের নথি পাঠাতে হবে। এর মধ্যে থাকতে পারে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্ত সংক্রান্ত সারসংক্ষেপ, তাঁর পরিচয় সংক্রান্ত তথ্য, অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি। এই সব নথি আমিরাত কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভাষায় অনুবাদ ও প্রত্যয়ন করতে হতে পারে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে নথিপত্র যাচাই করবে। এরপর বিষয়টি আদালতের সামনে যেতে পারে। সে দেশের আদালত দেখবে যে অপরাধের অভিযোগে বাংলাদেশ বেনজির আহমেদকে ফেরত চাইছে সেই ধরনের অপরাধ আমিরাতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। একে বলা হয় ডুয়েল ক্রিমিনালিটি বা উভয় দেশের আইনে অপরাধ হওয়া। দুর্নীতি, জালিয়াতি, মানি লন্ডারিং বা অবৈধ সম্পদের মতো অভিযোগ সাধারণত এই পরীক্ষায় তুলনামূলক শক্ত অবস্থানে থাকে। তবে আদালত আরও কিছু জিনিস বিবেচনায় আনতে পারে, যেমন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, একই ঘটনায় আগে কোথাও বিচার হয়েছে কিনা, মামলা বা দণ্ড সময়সীমার কারণে অকার্যকর হয়েছে কিনা, আসামির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা আছে কিনা, অথবা তাকে ফেরত পাঠালে অমানবিক আচরণ বা অন্য কোনো আইনি ঝুঁকি তৈরি হতে পারে কিনা। আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, বেনজিরকে ফেরানোর সম্ভাবনা আগের অনেক রেড নোটিশভুক্ত পলাতক আসামির তুলনায় বেশি। এর কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বেনজির আহমেদ এখন আমিরাত কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। অনেক ক্ষেত্রে বাংলাদেশ রেড নোটিশ জারি করতে পারলেও অভিযুক্ত ব্যক্তির অবস্থান নিশ্চিত করতে পারেনি অথবা সংশ্লিষ্ট দেশ তাকে গ্রেপ্তার করেনি। অনেকের পরিচয়ও সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি বাংলাদেশ। বেনজিরের ক্ষেত্রে অন্তত সেই বাধা আপাতত নেই। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে অভিযোগ আর্থিক অপরাধ ও দুর্নীতি কেন্দ্রিক। শেখ হাসিনা সহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রেড নোটিশ চাওয়ার ক্ষেত্রে ইন্টারপোল এবং সংশ্লিষ্ট দেশগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের প্রশ্নে বেশি সতর্ক থাকে। বেনজিরের ক্ষেত্রে অভিযোগের চরিত্র তুলনামূলকভাবে অর্ডিনারি ক্রিমিনাল অফেন্স বা সাধারণ ফৌজদারি অপরাধের পর্যায়ে দেখানোর সুযোগ বেশি। তৃতীয়ত, তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ৬টি মামলার মধ্যে একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। আদালতের আদেশ অভিযোগপত্র ও অবৈধ সম্পদ সংক্রান্ত নথি প্রত্যর্পণ অনুরোধকে শক্তিশালী করতে পারে। সম্ভাবনা বেশি মানেই ফেরানো নিশ্চিত নয়। বেনজিরের পক্ষ থেকে তার আইনজীবীরা আমিরাতের আদালতে আপত্তি তুলতে পারেন। তারা দাবি করতে পারেন বাংলাদেশের বিচার নিরপেক্ষ হবে না, মামলাটি রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিহিংসামূলকভাবে এগিয়েছে অথবা তার বিরুদ্ধে অভিযোগপত্র ও প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। এসব আপত্তি খণ্ডাতে বাংলাদেশকে শক্ত নথি, স্পষ্ট আইনি যুক্তি এবং কূটনৈতিক তৎপরতা দেখাতে হবে। প্রথম আলোর এক প্রতিবেদনে এই সমস্ত তথ্য উঠে আসে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।